আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি মূলত আলোচনা করব যে বাংলাদেশে জুলাই সনদ বা সংবিধানের যে পরিবর্তনের যে বিষয় নিয়ে কথা হচ্ছে, সেটা যদি পূর্ণাঙ্গভাবে না হলেও আংশিকভাবে পরিবর্তনযোগ্য যদি না হয়, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটার একটি বিবরণী হিসাবে আজকে আমি আলোচনা করব। আসুন, তার আগে আমি একটু আপনাদের বলে রাখি, যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসেন আমরা মূল আলোচনায় পুরো বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। দেখেন, রাজনীতিতে সবসময় এক ধরনের উত্থান পতন থাকে। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি যে পতন হয়েছে, তাদের 16 বছরের যে ধরনের শাসন ব্যবস্থা, সেটার একটি ফলাফল বলা যেতে পারে। এবং এরশাদের ক্ষেত্রেও তাই হয়েছে। রাজনৈতিক পতন সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক দারিদ্রতার কারণেই এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং তার আগে শেখ মুজিবুর রহমানেরও 72 থেকে 75-এ তার যে রাজনৈতিক দুর্বলতা বা রাজনৈতিকভাবে সে অক্ষমতাই প্রমাণ করেছে তাকে রাজনৈতিকভাবে হেরে যাওয়া। এবং পরবর্তী তার করুণ একটি পরিণতি হয়েছে, এরশাদেরও সেম করুণ পরিণতি হয়েছে, সেক্ষেত্রে শেখ হাসিনারও একই পরিণতি হয়েছে। এখন বারবার কিন্তু তারা ফিরে আসবে। 20 বছর এরশাদও ফিরে এসছে, শেখ মুজিব যখন পতন হয়েছে, এরপরে তার আওয়ামী লীগ যে কোনো ভাবে জিয়াউর রহমানের মাধ্যমে হলেও ফিরে এসছে, কোনো কোনো মাধ্যমে তারা আবার ফেরত আসবে, এটাই স্বাভাবিক। এবং এরশাদ যখন 90-এর পরেও কিন্তু তার দল রাজনীতিতে ছিল, রাজনীতি থাকার মাধ্যমে তার দল থেকেও কিন্তু এমপি নির্বাচিত হয়েছে। তা এটার মাধ্যমে বোঝা যায় যে কোনো রাজনৈতিক দলকে সহজে শেষ করে দেওয়া যায় না। এখন যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি, এত বড় একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানকে সন্ত্রাসী অভ্যুত্থান বলার সুযোগ অনেকে তৈরি করছে, বা আওয়ামী লীগ থেকে এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর আগে 69-এর অভ্যুত্থান অথবা আপনার 90-এর অভ্যুত্থান, এগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন রাখার চেষ্টা করেনি, কারণ সেখানে আওয়ামী লীগ ইনভলভ ছিল। তো তারা সেই জায়গায় সেই অভ্যুত্থানটাকে রাইট বলার চেষ্টা করে, কিন্তু এই অভ্যুত্থানকেও তারা রাইট বলার চেষ্টা করে না। যদিও আগে যতগুলো গণ অভ্যুত্থান ছিল তার থেকে অনেক বড় গণ অভ্যুত্থান এটা ছিল, এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে এই গণ অভ্যুত্থানে। এখন এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য এই 1 বছর যথেষ্ট চেষ্টা করা হয়েছে, এবং যারা এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়ে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার অনেক চেষ্টা চলেছে। এবং এটা আমাদের দেশের জন্য নতুন কোনো বিষয় নয়, কারণ আমাদের দেশে বাহিরের দেশের যে প্রভাব, আমাদের প্রতিবেশী যে দেশের যে প্রভাব, বা আমেরিকার যে রাজনীতির যে প্রভাব, সেগুলো থাকেই। তো সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিটা এত সহজ বিষয় নয়। এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, অথবা সংবিধানে এই নির্বাচিত যে সরকার সামনে আসবে, সংবিধানে যদি এই জুলাই সনদ অথবা এখন যে সরকার আছে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের বিশাল সাংবিধানিক সুযোগ তৈরি হবে ভবিষ্যতে। ওই যে আমি আগে যেটা বললাম, যে তারা ফিরে আসলে এটাকে তারা প্রশ্নবিদ্ধ করে এবং এই সংবিধানকে ব্যবহার করে তারা কি করবে, রাজনৈতিকভাবে তাদেরকে হত্যাকাণ্ড চালাবে, জুডিশিয়াল কিলিং চালাবে। এটা এখন খুব আমি মনে করি স্বাভাবিক বিষয় বাংলাদেশের জন্য। কারণ তারা বলবে যে সংবিধানকে লঙ্ঘন করে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাজনীতি, ওরা এভাবে ক্ষমতায় ছিল, তারপরে যে ভোটটা হয়েছে সেটাও অবৈধ, সবকিছু মিলেই তারা এই জিনিসটাকে সংবিধান দিয়ে কিন্তু তারা কিলিং করবে। সংবিধানকে কিলিং এর সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করবে। এখন
সেই জিনিসটা আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বিষয়, যে এই জিনিসটা আমাদের দেশের সব অনেক বড় বড় রাজনীতিবিদরাও বুঝতে পারছেন না, না ইচ্ছাকৃত বোঝার চেষ্টা করছেন না। সেটা আসলে তাদেরই বোধগম্য হয়েছে কিনা আমি জানি না। সেটা আসলে দুঃখজনক হবে, কারণ তারা এত বছর রাজনীতি করার পরও যদি এই বিষয়গুলো যদি না বুঝে ফিউচারে, কারণ হাসিনা কি করেছে, হাসিনা কিন্তু যখন 2009 সালে তার ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে সে কিন্তু ঠিক এই 16 বছরের রাজনৈতিক মেকানিজম কিন্তু সে সাজিয়েছে। সে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে কিভাবে এই দেশের প্রত্যেকটা সংস্থাকে নিজের করে নিয়ে ভেঙে দিয়ে নিজের কাঠামো তৈরি করে নিজের রাজনৈতিক কাঠামো দিয়ে এই ক্ষমতায় থাকা যায়, সেই মেকানিজম কিন্তু করেছে। কিন্তু বাংলাদেশের আর রাজনৈতিক দলগুলো সেই সংবিধানকে মাথা একদম স্ট্রিক্ট ভেবে সেই অভ্যুত্থানের যে অবস্থা সেটাকে তারা ভুলে গেছে। শেখ হাসিনা ইচ্ছা মতো কিন্তু তার সংবিধানকে পরিবর্তন করেছে তার সুবিধা মতো, কিন্তু তারা কেন সেটা করতে চাচ্ছে না, বা তারা এইটাকে এত গড়িমসি করছে, সেটার বিষয় আসলে আমি বুঝতে পারছি না। কারণ তাদেরকে ভবিষ্যতে এটার জন্য ভুগতে হবে। যে প্রশ্নটা ছিল যে সংবিধান পরিবর্তন করা এটা কোনো বড় কোনো বিষয় নয়, কিন্তু এটাতেও রাজনৈতিকভাবে সদিচ্ছার অভাবের কারণেই এই পরিণতি হয়েছে। তবে ভবিষ্যতে যারা এই সংবিধান পরিবর্তন অথবা এই জুলাই সনদের যে গড়িমসি, বা এটা যদি সংবিধানের সাথে যদি যুক্ত না হয়, এবং এই সরকার যে রয়েছে একটা বছর, এই সরকারের যে বৈধতা কিভাবে এই সরকারটা রয়েছে সেটা যে একটা সাংবিধানিক বৈধতা যদি নিশ্চিত না হয়, তাহলে এতটুকু নিশ্চিত আমি বলতে পারি বাংলাদেশে আগামী 10, 20, 30, 40, 50 বছর পরে হলো আরেকটি জুডিশিয়াল কিলিং হতে যাচ্ছে। এবং এই যে ছেলেগুলো তাদের জানের মায়া না করে রাস্তায় নেমেছিল, বা যারা মারা গিয়েছে বা যারা পঙ্গু হয়েছে, তারা একদিন এই দেশের সবচেয়ে বড় অপরাধী হিসাবে গণ্য হবে। এবং এটাই কিন্তু বাস্তবতা। এই বাস্তবতা হয়তোবা কাউকে না কাউকে ভুগতে হবে। যারা এখন বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা হয়তো এগুলো দেখবেই না, কিন্তু যারা মধ্য বয়সে রয়েছে তাদের অনেকে এটা দেখতে পারে। এটা আমি এতটুকু এনশিওর করে বলতে পারি। তার জন্য পরিষ্কার মেসেজ যে অবশ্যই সংবিধানের সাথে জুলাই সনদের যে অন্তর্ভুক্তি, এবং এই সরকার এবং ভবিষ্যতে যাতে করে কোনো বিপদে না পড়ে, বা এই ছেলেগুলো বা এই রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে কোনো জুডিশিয়াল কিলিং এর শিকার না হয়, সে ব্যাপারে এখনকার যারা রাজনীতিবিদরা রয়েছে বা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই মাথায় রাখবে। এটাই আমি আশা করি। কারণ বাংলাদেশে আর রাজনীতি নিয়ে এই ধরনের নোংরামি, কারণ 71 নিয়ে যে নোংরামি, বা 71-এর স্বাধীনতাকে ব্যবহার করে 71-এর যারা যুদ্ধ করেনি, যারা ভারতে পালিয়ে গিয়েছিল, তারা এই দেশে এসে নিজেদেরকে 71-এর বিশাল জমিদার ভাবা শুরু করেছিল। এবং সেটা থেকেই কিন্তু বাংলাদেশের 71-কে অতিমাত্রায় ব্যবহার করা এবং অন্য দলকে এক ধরনের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া, বা দেশকে বোঝানোর চেষ্টা করা যে এই দেশের স্বাধীনতার পক্ষ আমরাই, বাকিরা সব নেই, বা কথায় কথায় সবাইকে রাজাকার বলা, এই জিনিসগুলো কিন্তু বন্ধ যদি না হয়, আমাদের রাষ্ট্র হিসেবে আর সত্যিকার হতে দাঁড়িয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।